আপনি কি এমন কখনো শুনেছেন যেটা আগে কেউ শোনেনি? এমন কিছু অনুভব করেছেন যা ব্যাখ্যা করা যায়নি? তাহলে আপনি সঠিক ফ্রিকোয়েন্সিতে এসেছেন। এটাই স্পিরিট ফ্রিকোয়েন্সি, যেখানে অদৃশ্য জগতের তরঙ্গ এসে ধাক্কা খায় বাস্তবের প্রাচীরে। তোমরা শুনছো বিভিন্ন ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের অডিও স্টোরি স্পিরিট ফ্রিকোয়েন্সি। এখানে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা আওয়াজ আপনাকে নিয়ে যাবে এক জগতে যেখানে আত্মারা ঘোরাফেরা করে। তাই আলো নিভিয়ে মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনি এখন আছেন স্পিরিট ফ্রিকোয়েন্সির সাথে। ভয় এখন আপনার কানে বাজছে। নমস্কার, আমি রাজ। আপনার শুনছেন স্পিরিট ফ্রিকোয়েন্সি, যেখানে গল্প নয়, বাস্তবের অতীতে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করে থাকি। আজকের গল্পের নাম নন্দ ফিরে এলো। গল্পের সূত্রধার এবং গল্পের সমস্ত চরিত্রে আমি তুহিন। পোস্টার ডিজাইন গল্পকার, এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন স্পিরিট ফ্রিকোয়েন্সি। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প নন্দ ফিরে এলো। বেশ কয়েক বছর আগের কথা। তখন আমি গিরিটি মধুর ব্রাঞ্চ লাইনের একটা ছোট স্টেশনের সহকারী স্টেশন মাস্টার। সবে বদলি হয়ে এসেছি। একা থাকি, খাই দাই, কাজের সময় আবার স্টেশনেই পড়ে থাকি। একটু যে কথা বলবো তেমন লোকও পাই না। একে তো নির্জন স্টেশন, সাঁওতাল পরগনার আদিবাসী অধ্যুষিত এলাকা, তার উপর আপ আর ডাউন মিলে 24 ঘন্টায় মাত্র 4টি ট্রেন। সময় যেন আর কাটতেই চায় না। তো খানিকটা রেহাই পাওয়া যেত যদি আমার স্টেশন মাস্টারটি একটু সহজ হতেন, একটু খোলামেলা মনে আমার সঙ্গে মিশতেন। কিন্তু স্টেশন মাস্টার খুবই রাশভারী স্বভাবের লোক, খুব গম্ভীর। কথা যেন তার মুখ থেকে বেরোয় না। আগে নাকি তবু একটু আধটু বলতেন, কিন্তু বছর 3 হলো ছোট ছেলেটা হঠাৎ মারা যাওয়ায় সেটুকুও হারিয়েছেন। অগত্যার কি করা যায়? কাজ করতে করতে কাজের ফাঁকেই বই পড়ি আর লোক গুনি, আর ট্রেন এলেই উঠে গিয়ে চেকিংয়ের জন্য প্ল্যাটফর্মে দাঁড়াই। তা সেদিনও দাঁড়িয়েছিলাম, কিন্তু ট্রেনটা চলে যেতেই হঠাৎ একজন কে এসে আমার পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। বাবু! আরে কে 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 তুমি? বলতে না বলতে দেখি নন্দ মুখ তুলে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এ কি রে নন্দ, তুই? এই বুঝি তো 10 দিন হলো। নন্দ লজ্জা পেল। আগে হে, তা কি করব? দেশের বাড়িতে যেতে না যেতেই ধুম জ্বর। কেন, মামার চিঠি পাওনি দাদাবাবু? চিঠি? কই না তো। ওই দেখো, চিঠি পাওনি? তয় আর তুমি বুঝবে কি করে? যাকে আমি যখন এসে গেছি তখন আর চিন্তা নেই। তা খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো? কথার ফাঁকে আমি বাধা দিলাম। হ্যাঁ হ্যাঁ, সবই হচ্ছে। তো তুই কি করে এখানে এলি বলতো? তুই তো জানিস না আমি এখানে বদলি হয়ে এসেছি। নাকি আমাদের বাড়ি থেকে খবরটা পেয়েছিস? না না দাদাবাবু, তোমাদের বাড়িতে যাওয়া হলো কই? অসুখ থেকে উঠেই তো সোজা এখানে চলে এলাম। অবশ্যই আমি নেমেছিলাম তোমার আগের কাজের জায়গায়, তা ওখান থেকেই তো মাস্টারবাবুরা আমাকে এখানে পাঠিয়ে দিলেন। বলতে বলতে নন্দর মুখের হাসি ছড়িয়ে পড়ল। ভাবলাম, বুদ্ধি আছে বটে ছেলেটার। আমাকে না দেখে চলে যায়নি, ঠিক খোঁজ খবর করে এখানে চলে এসেছে। অবশ্য আমিও আমার সহকর্মীদের বলেছিলাম নন্দ এলেই যেন এখানে পাঠিয়ে দেয়। কিন্তু 10 দিনের নাম করে গিয়ে 10 মাসের মাথায়ও ফিরে না আসতে দেখে আমি ওর কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। যদি বা মনে পড়তো সঙ্গে সঙ্গে রেগে যেতাম ওর উপরে। ভেবেছিলাম দেশের বাড়িতে গিয়ে হয়তো বা বিয়ে টিয়ে করে সংসার পেতে বসেছে। তা বসুক, কিন্তু তাই বলে কি একটা খবর দিতে নেই? যাই হোক, ভুলেই গিয়েছিলাম, আর নতুন জায়গায় এসে নিজেরটা নিজেই করে নিচ্ছিলাম। ঠিক এই সময় আজ এখানে এসে হাজির হলো নন্দ। ওকে দেখে খুশিই হলাম। যাক, এসে যখন পড়েছে আর আমাকে হাত পুড়িয়ে রেঁধে খেতে হবে না। যা করার ওই নন্দই করবে সব। ওই তো সব করতো আগের জায়গায়। নন্দ বলল, হাঁ করে তাকিয়ে দেখছো কি দাদাবাবু? না না, চলো তো এখন, দেখি ঘরদরের হাল কেমন করে রেখেছো। আমি এগোবার আগেই হন হন করে এগিয়ে চলল নন্দ। আমি ডাকলাম, কিরে, অত তাড়াহুড়ো করছিস কেন? নন্দ দাঁড়িয়ে পড়ল। তারপর আমার দিকে তাকাতেই দেখি ওর মুখ শুকিয়ে গেছে, চোখের কোলে হতাশা। হ্যাঁ, কেন দাদাবাবু?
তুমি কি কাউকে ঠিক করে ফেলেছো নাকি? একটু মজা করতে ইচ্ছে হলো। বললাম, হ্যাঁ, তা তো রেখেছি। পাহাড়ের ওদিক থেকে ওই যে দূরের গ্রামটা, হ্যাঁ, ওই গ্রাম থেকে আসে। কি করবো বল, তোর দেরি দেখে ভাবলাম তুই বুঝি আর আসবি না, তাই। মুখ চুন করে ফিরে চলল নন্দ। বলল, আ তাহলে আর গিয়ে কি হবে, দেশেই ফিরে যাই বরং। সত্যি সত্যি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে দেখি আমি টেনে আনলাম। আরে দূর বোকা, আমার কথা কি সত্যি তুই বিশ্বাস করলি নাকি? লোক পাবো কোথায় এখানে? নিজেই নিজের হাত পুড়িয়ে রাখছি আর বারবার তোর কথাই ভাবছি। তবে নন্দর মুখে হাসি ফুটে উঠল। আমি তো জানতাম দাদাবাবু তোমার খুব কষ্ট হচ্ছে, তাই তো ভালো হতেই সোজা চলে এলাম। নাও চলো দেখি কোন দিকে তোমার বাড়িটা বলো তো। ওই যে দূরে লাল রঙের লম্বা বাড়িটা দেখছিস, হ্যাঁ ওরই একটাতে আমি থাকি। হনহনিয়ে কোয়ার্টার লক্ষ্য করে হেঁটে চলল নন্দ। কিন্তু তালা খুলে ঘরে ঢুকে সব জানালা টানালা খুলছি, নন্দ হঠাৎ লাফিয়ে উঠল। আরে ছি ছি, এ কি করে রেখেছো গো দাদাবাবু? এমন ঘরে কেউ থাকতে পারে? কেন, দিব্যি তো আছি। হ্যাঁ আছো তো, কিন্তু এমন অবস্থায় থাকলে তো দুদিনে অসুখে পড়ে যাবে তুমি। নাও সরতে থাকি এখন, দেখি কতটা কি করা যায়। বলতে বলতে আমাকে প্রায় বাইরেই বের করে দিল নন্দ। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই ততক্ষণে ঘর তোর গুছোতে থাক, আমি চট করে স্টেশন থেকে ঘুরে আসি। যাওয়ার জন্য পা সবে বাড়িয়েছি, ঠিক এমন সময় বিপদটা ঘটল। বাঘা কোথায় ছিল আমাকে দেখেই ছুটে এলো, আর এসেই আমার ঘরে অচেনা একজনকে দেখে ভয়ঙ্কর চেঁচামেচি শুরু করলো। পালে নন্দকে যেন প্রায় ছিঁড়ে খায়। আমি ধমকালাম। আরে এই বাঘা, কি হচ্ছে? নন্দ আমারই লোক, ওকে এভাবে ধমকাচ্ছিস কেন? চিৎকার একটু থামল, কিন্তু গলার ভেতরে চাপা গড়গড় আওয়াজটা হয়েই চলল। শেষে আওয়াজটা একটু থামতেই নন্দ বলল, আবার এসব তুমি জুটিয়েছ কেন দাদাবাবু? বেশ তো ছিলে। আরে আমি কি জুটিয়েছি? একদিন ঝড়ের বিকেলে হঠাৎ কোত্থেকে নিজেই এসে হাজির, সেই থেকে এখানেই আছে। করার মধ্যে আমি শুধু খেতে টেতে দিই আর একটু আদর টাদর করি, ব্যাস। কুকুরটা দুদিনেই আমার ভক্ত হয়ে গেল। তা কামড়ে টামড়ে দেবে না তো, যেভাবে চেঁচাচ্ছে? আরে না না, বাঘা আমাদের দেখতে যেমন ব্যবহারও তেমনই সুন্দর। এতদিন আমরা দুজনেই ছিলাম তো, এখন তো ওকে দেখে একটু হিংসা হচ্ছে। ও দুদিন গেলেই ঠিক হয়ে যাবে। হুম, ঠিক আছে, তুই হাত লাগা, আমি ঘুরে আসছি। রান্না টান্নাও করে রাখিস, জিনিসপত্র সব তো ঘরেই আছে। সঙ্গে করে উটাকে নিয়ে যাও দাদাবাবু। বাবা, কুকুর তো নয়, যেন বাঘের বাচ্চা। আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই নিচ্ছি। হ্যাঁ চল রে বাঘা। কিন্তু বাঘা তবু নড়ে না, বরং বিপুল উদ্যমে আবার চিৎকার শুরু করে দিল। পাশের ঘরটাই স্টেশন মাস্টারের। বাঘার চিৎকারে তিনি বেরিয়ে এলেন। কি হয়েছে রে সুদীপ? বাঘা আজকে এত চেঁচাচ্ছে কেন? বললাম, আপনাকে সেই নন্দর কথা বলেছিলাম না, আমার পুরনো চাকর, সে আজই হঠাৎ উদয় হয়েছে, আর বাঘা ওকে দেখেই। ও তাই বল, আমি বললাম কি না কি হয়েছে। বলে স্যার আবার ঘরে ঢুকতেই আমি বাঘাকে টেনে নিয়ে চললাম। নিলাম বটে, চিৎকার তবু থামাতে পারিনি। মাঝে মাঝে একটু কমলেও গড়গড় আওয়াজ করেই বিক্ষোভটা জানিয়ে চলল সে। বুঝলাম এখন ওকে ছাড়লে ও গিয়ে নির্ঘাত নন্দর পেছনে লাগবে, তার চেয়ে যতটা সময় পারা যায় আটকে রাখাই ভালো। স্টেশনে এসে অফিস ঘরে ঢুকে তাই করলাম। নে, এবার চুপচাপ বসে থাক, আমি যখন যাব তখন আমার সঙ্গে যাবি, কেমন? বাঘা আপত্তি করলো না। কি ভেবে নিচে বসে আমার চেয়ারের পাশেই চুপচাপ পড়ে রইল। ইতিমধ্যে মাস্টারমশাইও এসে পড়লেন। অফিসের মধ্যে ঢুকে তিনি বললেন, তাহলে তুমি এখন হাঁপ ছেড়ে বাঁচলে। আমি ঘাড় নাড়লাম। তারপর আস্তে আস্তে একসময় কাজের ভেতর ডুবে গেলাম। কাজ করতে করতে যে কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। খেয়াল হলো হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে, প্রায় 1টা বাজে। এখন অন্তত ওঠা দরকার। নন্দটা আজ নতুন এসেছে, তাছাড়া খিদেও পেয়েছে প্রচণ্ড। সকালের দিকে তো আজ খাওয়াই হয়নি।
দুপুরের দিকে ট্রেন থাকে না বলে মাস্টারমশাই এই সময়টা কোয়ার্টারে চলে যান। আমিও খানিকটা কাজ সেরে পোর্টার বনিয়ারির ওপর দায়িত্ব দিয়ে বাড়িতে খেতে আসি। খেয়ে দিয়ে বই বগলে আবার স্টেশনে চলে আসি। আজও সেসব ভেবেই উঠেছিলাম, কিন্তু বেরোবার মুখে খেয়াল হলো বাঘা নেই। কোথায় গেল? দিপি তো চেয়ারের পাশে চুপচাপ শুয়েছিল। এদিক ওদিক খুঁজলাম, ডাকলাম বার কয়েক, কিন্তু সাড়া না পেয়ে মনে হলো নিশ্চয়ই আমার নজর এড়িয়ে কোয়ার্টারে চলে গেছে। আর গিয়েই এতক্ষণে হয়তো আবার নন্দর উপর হামলা চালিয়েছে। আমি তাড়াতাড়ি পা চালালাম, কিন্তু কোয়ার্টারে ফিরে দেখি সব চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই। নন্দও বহাল তবিয়তে আছে। যাক, তাহলে এখানে আসেনি, অন্য কোথাও গেছে। নন্দ বলল, চটপট চান করে নাও দাদাবাবু, আমার রান্না হয়ে গেছে। আমি ততক্ষণে অবাক। ঘরের চারদিকে তাকিয়ে দেখি সব কিছু কেমন ঝকঝকে। মাত্র কয়েকটি ঘন্টার ব্যবধানে ঘরটা যে এমন সুন্দর হয়ে উঠবে ভাবতেই পারিনি। আরও ভালো লাগলো ফিরে এসে ঠিকমতো রান্নাটা রেডি দেখে। চটপট মাথায় জল ঢেলে চান সেরে সবে খেতে বসেছি, হঠাৎ কোত্থেকে ঝাঁপিয়ে এসে পড়ল বাঘা। আমার ভাতের থালা, ডিমের কারি, বেগুন ভাজা, ডাল টাল সব উল্টে ফেলে দিয়ে প্রচণ্ড চিৎকারে নন্দকে আক্রমণ করতে গেল। মুহূর্তে আমার মেজাজটা গরম হয়ে উঠল। খিদের সময় খেতে বসেছি, তার উপর এমন সাজানো সব খাবার। একটা নির্বোধ জন্তুর গর্তমিতে তা যদি এভাবে নষ্ট হয়, তাহলে কার না রাগ হয়। রাগে উত্তেজনায় দরজার মোটা খিলটা তুলে নিয়ে আমি ছুটলাম। বেশ আচ্ছা, সে কয়েক ঘা বসিয়ে দিতে হবে, শিক্ষা না হলে হবে না বাঘাটার। কিন্তু দৌড়ে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে কিলটা তোলার আগেই দেখি নন্দ নেই। বাঘাই শুধু চেঁচাচ্ছে। নন্দ, এই নন্দ, কোথায় গেলি? আমি কয়েকবার ডাকতে দেখি আমার পেছনে নন্দ, জ্বলন্ত দৃষ্টিতে বাঘার দিকে তাকিয়ে। ওকে সাবধান করে দাও দাদাবাবু, না হলে আমি ওকে গলা টিপিয়ে মেরে ফেলবো। বাবারে বাবা, কুকুর তো নয়, যেন বাঘ একটা। বাঘা তেড়ে আসছিল। এবারে খিলটা তুলে একটা বাড়ি মারলাম। আঘাতটা কিন্তু বাঘার লেজের ওপর গিয়ে পড়ল। কিলটা ছেড়ে ডান হাতে সঙ্গে সঙ্গে একটা চড় কষিয়ে দিলাম। বদমাইশ কুকুর একটা। চড়টা খেয়ে বাঘা আচমকা চুপ করে গেল, কিন্তু তাও দাঁত বের করে নন্দর দিকে তাকিয়ে রইল। নন্দ বলল, ও থাকলে আমার আর থাকা হবে না দাদাবাবু। হয় তুমি ওকে বিদায় করো, না হলে আমি চলে যাই। কি একটা বলতে যাচ্ছিলাম, নন্দ আবার বলে উঠল, ইস, ছি ছি ছি, খিদের মুখে দুটি ভাত। তুমি বসে দাদাবাবু, আমি এক্ষুনি আমার সব করে দিচ্ছি। না না থাক, তোর আর কিছু করতে হবে না এখন। বিকেলের গাড়ি আসার সময় হয়ে এলো, আমাকে এক্ষুনি স্টেশনে ছুটতে হবে। বলে আলমারি থেকে একটা বই তুলে নিয়ে বেরিয়ে এলাম। কিন্তু স্টেশনে পৌঁছে চেয়ারে বসতে না বসতেই দেখি মাস্টারমশাই ছুটে আসছেন। কি ব্যাপার? মাস্টারমশাই তো আরও পরে আসেন, তার ওপর এমন হন্তদন্ত হয়েই বা আসছেন কেন? আমি উঠে দরজার কাছে যেতেই মাস্টারমশাই উত্তেজিত হয়ে বললেন, সে কি রে সুদীপ, তোমার নন্দর সঙ্গে বাঘার আবার তো মূল লেগেছে। বোধহয় এতক্ষণে বাঘা শেষ। মানে কি বলছেন দাদা? হ্যাঁ, সেটা বলার জন্যই তো ছুটে এসেছি। প্রচণ্ড চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে বেরিয়ে তো 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 তোমার বারান্দে উকিন দিয়ে দেখি নন্দ বাঘার গলা টিপে ধরেছে। সে কি? মাস্টারমশাইকে রেখে আমি দৌড়ে গেলাম। বনমালীও আমার পেছনে পেছনে ছুটল, কিন্তু কোয়ার্টারের কাছে পৌঁছে দেখি কোনো কিছু নেই। না নন্দর চিৎকার, না বাঘার তর্জন গর্জন। বারান্দায় উঠে নন্দকে ডাকতে ডাকতে ভেতরে ঢুকলাম। ঘর ফাঁকা, রান্নাঘরও ফাঁকা, এমনকি কোয়ার্টারের পেছনের কুয়োতলা পেয়ারাতলাতেও কেউ নেই। চেঁচিয়ে আবার ডাকলাম, বাঘার নাম ধরেও চেঁচালাম। বনওয়ারি ও আমি তন্ন তন্ন করে খুঁজলাম। না, নেই। যেমন নন্দ তেমনি বাঘা, দুজনেই উধাও। কিন্তু কোথায় গেল?
যেতেই বা পারে কোথায়? খুব বেশিক্ষণ তো হয়নি আমি স্টেশনে গেছি। তার উপর মাস্টারমশাইও তো দেখে গেছেন একটু আগে। এদিক ওদিক তাকাচ্ছিলাম, হঠাৎ বনবাড়ি চিৎকার করে উঠল। কুয়োতলার পেছনে জাম গাছের আড়ালে কি যেন দেখে আমাকে ডাকলো। মাস্টার বাবু, ও ছোট মাস্টার বাবু, ইধার আইয়ে ইধার। আমি দৌড়ালাম, আর দৌড়ে গিয়ে যা দেখলাম তাতে চোখ কপালে ওঠে আর কি। জাম গাছের পেছনে একটা ঘন ঝোপ, লম্বা লম্বা বাবুই ঘাসে জায়গাটা ছেয়ে আছে, আর তারই ভেতরে বাঘা শুয়ে শুয়ে ঠিক নয়, যেন বাঘাকেও ছুঁড়ে ফেলে দিয়েছে। তার মুখটা বাঁকানো, জিভটা লম্বা হয়ে বেরিয়ে এসেছে, আর চোখের মণি দুটোতে একটা আতঙ্ক। ভয়ঙ্কর কিছু একটা দেখে যেন সে ভয়ে চুপসে গিয়েছিল। কিন্তু কি হয়েছিল? মাস্টারমশাইয়ের কথা মনে পড়ল। নন্দ বাঘার গলা টিপে ধরেছে। তবে কি নন্দই মেনে রেখে গেল কুকুরটাকে? একটু আগে আমাকেও তো বলেছিল বাঘাকে সাবধান করে দিতে, না হলে ওর গলা টিপে মারবে। কিন্তু অত বড় দশাশয় কুকুরটা মারল কি করে নন্দ? বনবাড়িকে বললাম, এ নন্দরই কাজ। নন্দই মেরে রেখে গেছে কুকুরটাকে। लेकिन कहाँ गया वही लड़का? দুপুর গেল, বিকেলও গেল, সন্ধে গড়িয়ে রাত্রিও হলো, নন্দ তবু এলো না। বুঝলাম ও আর আসবেও না। অন্যায় করলেও বাঘা আমার আদরের কুকুর। সেই কুকুরকে মেরে ফেলে মুখ দেখাবে কি করে সে? কাজেই ওর আসার আর প্রশ্নই ওঠে না। বলা বাহুল্য, নন্দ আর এলো না। তবে দিন দশেক বাদে একটা চিঠি এলো। তাতে নন্দর দেশে ছাপ মারা। পাঠিয়েছে নন্দর মামা। তিনি লিখেছেন, দিন কয়েক আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে নন্দ। জ্বর থেকে উঠে সে নাকি আমার কাছেই আসছিল, কিন্তু হাইওয়েতে একটা বাসে ওঠার কিছুক্ষণ বাদেই একটা গাছের সঙ্গে বাসটা ধাক্কা মারে। নন্দ সামনে ছিল, সঙ্গে সঙ্গেই মারা যায়। চিঠিটা পড়ে চমকে উঠলাম। তাড়াতাড়ি বুকিং কাউন্টারের পাশের দেওয়ালে ক্যালেন্ডারটা দেখতে গিয়ে দেখি নন্দ যেদিন এখানে এলো সেটা দিন দশেক আগের সেই দিনটি, যেদিন বাড়ি থেকে বেরিয়ে বাসে উঠেছিল সে। আপনারা এতক্ষণ শুনলেন নন্দ ফিরে এলো। গল্পের সূত্রধার এবং সমস্ত চরিত্রে আমি তুহিন। গল্পের পোস্টার ডিজাইন গল্পকার। গল্পের সাউন্ড ডিজাইন অ্যান্ড এডিটিং স্পিড ফ্রিকোয়েন্সি। গল্পটি কেমন লাগলো জানাতে আমাদের ভুলবেন না কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রতি সপ্তাহে ঠিক একই সময় আমরা নিয়ে আসি আপনাদের জন্য হাড়হিম করা ভূতের গল্প। সো স্টে কানেক্টেড উইথ আস।